Hello viewers, Assalamu alaikum. Welcome to my another video. I am Asaduzzaman from my YouTube channel AsadZBD. আমার আজকের ভিডিও হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অলিক্স নিয়ে। আশা করি আপনারা উপভোগ করবেন। এবং আমার এই ইন্ডাস্ট্রিয়াল অলিক্স এর জিওগ্রাফিক্যাল এরিয়া হচ্ছে বাংলাদেশ। চলুন আমরা এগিয়ে যাই। 2007 সালের ফায়ার সার্কুলার নাম্বার 88 অনুযায়ী ইন্ডাস্ট্রিয়াল অলিক্স এর জন্য কিছু পূর্বশর্ত আছে। ইন্ডাস্ট্রিয়াল অলিক্স সব ধরনের ম্যানুফ্যাকচারিং কোম্পানি নিতে পারবে, শুধুমাত্র ট্যারিফে উল্লিখিত পেট্রোকেমিক্যাল ছাড়া। ইস্যুড ভ্যালু 50 কোটির উপর হতে হবে এবং এই সাম ইস্যুড ভ্যালু অবশ্যই একটা লোকেশনের হতে হবে। একটা ইন্স্যুরেন্স পলিসিতে ইন্স্যুরার এবং ইনস্যুরড অর্থাৎ ইন্স্যুরেন্স কোম্পানি এবং বীমা গ্রহীতা দুজনেরই ভূমিকা থাকে। আপনি কি জানেন সেই ভূমিকাগুলো কি কি? ইন্ডাস্ট্রিয়াল অলিক্স শুরু হয় প্রপোজাল ফর্মের মাধ্যমে। ইন্স্যুরেন্স কোম্পানি নির্ধারিত প্রপোজাল ফর্মের মাধ্যমে তথ্য সংগ্রহ করে, সেই তথ্যের উপর ভিত্তি করে ইন্স্যুরেন্স কোম্পানি কোটেশন দেয় এবং কোটেশন দেওয়ার পরে যদি বীমা গ্রহীতা সম্মতি দেয় তাহলে সেটা পলিসিতে রূপান্তরিত হয়। পলিসিতে রূপান্তরিত হওয়ার সময় সেটাতে KYC ফর্ম, নো ইউর কাস্টমার, এবং এটা দুই ধরনের হয়, ব্যক্তিক এবং অবৈক্তিক, সেটা পূরণ করা লাগে। এরপর হচ্ছে প্রি রিস্ক ইন্সপেকশন। যখনই বড় ধরনের ইন্ডাস্ট্রিয়াল অলিক্সের কাভারেজ নেওয়া হয় তখন ইন্স্যুরেন্স কোম্পানি সার্ভেয়ারের মাধ্যমে প্রি রিস্ক ইন্সপেকশন করে থাকে, যেটা রিস্ক অ্যাসেসমেন্টে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা সার্কুলারে দেখেছি জেনারেল চেক লিস্ট রয়েছে। হ্যাঁ, এটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট যেটা ইন্স্যুরেন্স কোম্পানি প্রোভাইড করে। যখন ইন্স্যুরেন্স কোম্পানি এবং বীমা গ্রহীতার মধ্যে চুক্তি সম্পন্ন হয় তখন পলিসি ওয়ার্ডিং, পলিসি শিডিউল এবং অ্যাসোসিয়েটেড ক্লজ এবং মানি রিসিট, হ্যাঁ, এগুলো ইন্স্যুরেন্স কোম্পানি প্রোভাইড করে। আচ্ছা, যদি এর পরবর্তীতে 1 বছরের সময়ের মধ্যে কোনো ধরনের পরিবর্তন বা চেঞ্জেসের দরকার হয় তখন এন্ডোর্সমেন্ট করা হয়। এই এন্ডোর্সমেন্টটা হয় পলিসির উপর। আমাদের বলে রাখা ভালো, যেহেতু ইন্ডাস্ট্রিয়াল অলিক্স অনেক টাকার ব্যাপার, এটাতে অবশ্যই রিইন্স্যুরেন্সের একটা ব্যাপক ভূমিকা থাকে এবং এই রিইন্স্যুরেন্সের রিস্ক ম্যানেজমেন্ট ডিটেল এটা ইন্স্যুরেন্স কোম্পানি ম্যানেজ করে থাকে। অন্যদিকে বীমা গ্রহীতা প্রয়োজনীয় কাগজ দিয়ে ইন্স্যুরেন্স কোম্পানিকে সাহায্য করে, প্রিমিয়াম দেয় এবং বীমা গ্রহীতা চাইলে তার মানি রিসিপ্ট এবং পলিসি অনলাইনে চেক করতে পারে। বীমা গ্রহীতা অবশ্যই যথাযথ কাগজ রেকর্ড রাখবেন এবং বীমা গ্রহীতা নিশ্চিত করবেন ইন্স্যুরেন্স কোম্পানি প্রপারলি ইন্স্যুরেন্স কাভারেজ নিয়েছে কিনা। আপনি কেন ইন্ডাস্ট্রিয়াল অলিক্স নেবেন? ইন্ডাস্ট্রিয়াল অলিক্স কস্ট এফেক্টিভ, এটার ওয়াইডার কাভারেজ আছে এবং এটা রিস্ক ম্যানেজমেন্টকে অনেক সিম্পলিফাইড করে ফেলে। এটা চাইলে আপনি কাস্টমাইজডও করতে পারেন। ইন্ডাস্ট্রিয়াল অলিক্স কোন কোন ধরনের প্রপার্টি ম্যাটেরিয়াল ড্যামেজ কাভার করে? ইন্ডাস্ট্রিয়াল অলিক্স কাভার করে ওই সকল প্রপার্টিজের যেমন বিল্ডিংস, মেশিনারিজ, স্টকস, ফার্নিচার, ফিক্সার, ফিটিংস অ্যান্ড ইলেকট্রিক্যাল ইনস্টলেশন। ইন্ডাস্ট্রিয়াল অলিক্স যে সকল রিস্ক কাভার করে তা হচ্ছে ফায়ার অ্যান্ড অর লাইটনিং, অগ্নি এবং বজ্রপাত, রায়ট অ্যান্ড স্ট্রাইক ড্যামেজ, দাঙ্গা এবং ধর্মঘটের ক্ষতি, এক্সপ্লোশনস আদার দেন বয়লার এক্সপ্লোশন, ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট, ফ্লাড, সাইক্লোন, সুনামি, উইন্ডস্টর্মস, আর্থকুয়েক, ফায়ার অ্যান্ড শক, ভূমিকম্প, আগুন এবং শকের ফলে যে ক্ষতিগ্রস্ত হয় সেটা, এয়ারক্রাফট ড্যামেজের ফলে কোনো ক্ষতি হলে, ইম্প্যাক্ট বাই এনি রোড ভেহিকেল অর এনিমেলস, যে কোনো রাস্তায় চলাচলকারী যানবাহন বা প্রাণী দ্বারা ইম্প্যাক্ট ড্যামেজ হলো সেটাও কাভারেজ করে, ওভারফ্লোয়িং, ডিসচার্জিং অর লিকিং অফ ওয়াটার ট্যাঙ্কস, অ্যাপারেটাস অর পাইপ, যদি পানি লাইন ফেটে যায় অথবা ওভারফ্লো হয়, নিঃসরণ বা লিকেজের কারণে ক্ষতি হয় সেটাও কাভার করে, বাগলারি এবং ম্যালিসিয়াস ড্যামেজের কারণে কোনো ক্ষতিগ্রস্ত হলে সেটাও কাভার করে। ইন্ডাস্ট্রিয়াল অলিক্স ম্যাটেরিয়াল ড্যামেজ যা যা কাভার করে না সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অলিক্সের পলিসি অনুসারে এক্সক্লুডেড কজেস, যেমন ত্রুটিপূর্ণ নকশা, উপাদান বা কাজ ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত এবং ঘর্ষণ বা পরিধানজনিত ক্ষতিগ্রস্ত হওয়া, পানি, গ্যাসের বা বিদ্যুতের পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার কারণে ক্ষতি, ভবন ধ্বংস হয় কিংবা আবহাওয়া পরিবর্তনের কারণে কোনো ক্ষতি হলে, জোরপূর্বক প্রবেশ বা প্রস্থান ছাড়া চুরি হলে, প্রতারণা, জালিয়াতি বা অজানা ঘাটতিজনিত কারণে, যান্ত্রিক বা বৈদ্যুতিক ভাঙ্গন এবং খালি ভবনে পানির লিকেজজনিত ক্ষতি হলে, ইচ্ছাকৃত ক্ষতি বা অবহেলা, কাজ বন্ধ হয়ে যাওয়া, যুদ্ধ বিগ্রহ বা সন্ত্রাসবাদের কারণে ক্ষতি হলে, সরকার কর্তৃক সম্পত্তি বাজেয়াপ্ত হলে এবং পরমাণু ঝুঁকির কারণে হওয়া কোনো ক্ষতি কাভার করে না। দ্বিতীয়টি হচ্ছে এক্সক্লুডেড প্রপার্টি, যা সম্পত্তি, কিছু কিছু সম্পত্তি আছে যা ইন্ডাস্ট্রিয়াল অলিক্স কাভার করে না, যেমন অর্থ, সিকিউরিটি, গহনা, মূল্যবান পাথর কিংবা ইলেকট্রনিক যন্ত্রপাতি কাভার করা হয় না।
যদি তা নির্দিষ্টভাবে উল্লেখ না থাকে। নষ্ট হয়ে যাওয়া বা ভ্রমণে থাকা সম্পত্তি, গাড়ি এবং নির্মাণাধীন বা মেরামতাধীন সম্পত্তিও কাভার করা হয় না। গবাদি পশু, শস্য এবং গাছপালাও কাভার করা হয় না। ড্যামেজ টু মেশিনারি, যন্ত্রের নিজস্ব বিস্ফোরণজনিত ক্ষতি কাভার করা হয় না। যদি অন্য পলিসিতে সম্পত্তির কাভার থাকে, যেমন উদাহরণস্বরূপ মেরিন ইন্স্যুরেন্স কাভারেজ, তাহলে সেটিও এই পলিসির আওতায় কাভার হয় না। তৃতীয় বিষয় যেটা কাভারেজ হয় না সেটা হচ্ছে পলিউশন অ্যান্ড কন্টামিনেশন, দূষণ ও সংক্রমণ। দূষণ বা সংক্রমণের কারণে কোনো ক্ষতি পলিসি দ্বারা কাভার করা হয় না, যদি না তা আগুন বা বিস্ফোরণের মাধ্যমে বিমার উল্লেখিত ঝুঁকি থেকে সৃষ্ট হয়। তদ্রূপ যদি বজ্র অপসারণ বা ডেব্রিস রিমুভাল দ্বারা পদার্থ দূষিত হয়, সেটিও কাভার করা হয় না। বীমা গ্রহীতার চাওয়ার পরিপ্রেক্ষিতে বা প্রয়োজনের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত প্রিমিয়াম দিয়ে আরও কিছু কাভারেজ তারা নিতে পারেন। যেমন তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে মেশিনারি ব্রেকডাউন বা এমবিডি পলিসি, বিজনেস ইন্টারাপশন এবং থার্ড পার্টি লায়াবিলিটি। এই অপশনগুলো ইন্ডাস্ট্রিয়াল অল রিস্কে অ্যাড করা যেতে পারে, কিন্তু বীমা গ্রহীতাকে অবশ্যই তার জন্য অতিরিক্ত প্রিমিয়াম দিতে হবে। ইন্ডাস্ট্রিয়াল অল রিস্কের প্রিমিয়াম কম্পিটিশন। ইন্ডাস্ট্রিয়াল অল রিস্ক পলিসি নেওয়ার আগে অবশ্যই জানতে হবে কম্পালসারি ক্লেইম ডিডাক্টিবিলিটিস অথবা কিছু কিছু ইন্ডাস্ট্রি যেমন টেক্সটাইল, গার্মেন্টস, স্পিনিং, কম্পোজিট মিল, সোয়েটার ফ্যাক্টরি, হুঁশিয়ারি, থ্রেড ফ্যাক্টরি, নিটওয়্যার, ডেনিম টেক্সটাইল, ডাইং টেক্সটাইল, প্রিন্টিং টেক্সটাইল, ফিনিশিং, পাওয়ার লুম, উলেন, তারপর হচ্ছে সেরিকালচার মিলস ইউজিং ন্যাচারাল অ্যান্ড সিনথেটিক ম্যাটেরিয়ালস। এগুলোর ক্ষেত্রে অবশ্যই বাধ্যতামূলকভাবে 10% শ্যাল বি বর্ন বাই দ্য ইনস্যুরড অ্যাজ সেলফ ইন্স্যুরার। অবশ্যই বীমা গ্রহীতাকে এর 10% নিজেকে বহন করতে হবে, বাকি 90%-এর কাভারেজ ইন্স্যুরেন্স কোম্পানি দিবে। উল্লেখিত ইন্ডাস্ট্রি ছাড়া অন্য ইন্ডাস্ট্রিতে ডিডাক্টিবল শ্যাল বি 5% অফ দ্য ক্লেইম অ্যামাউন্ট সাবজেক্ট টু মিনিমাম অফ টাকা 5 লাখ অ্যান্ড ম্যাক্সিমাম অফ টাকা 50 লাখ। অর্থাৎ অন্যগুলোতে ন্যূনতম 5% ডিডাক্টিবল, যেটা 5 লাখ টাকার সমপরিমাণ ন্যূনতম অথবা সর্বোচ্চ 50 লাখ টাকার মধ্যে হতে পারে। আমরা এখন আলাপ করব ভলান্টারি ক্লেম ডিডাক্টিবল সম্পর্কে। অনেক সময় বীমা গ্রহীতা প্রিমিয়াম কমানোর জন্য অতিরিক্ত ডিডাক্টিবিলিটিতে এগ্রি করে। সেক্ষেত্রে প্রিমিয়াম রেটের উপর বীমা গ্রহীতা বেশ ভালো একটা ছাড় পায়। এই ছাড় যদি 10% পেতে চায় তাহলে ন্যূনতম 5% অফ দ্য ক্লেইম অ্যামাউন্ট সাবজেক্ট টু মিনিমাম অফ টাকা 10 লাখ। যদি কেউ 15% পেতে চায় তাহলে মিনিমাম অ্যামাউন্ট 15 লাখ হতে হবে। যদি কেউ 20% ডিডাক্টিবল পেতে চায় তাহলে মিনিমাম ডিডাক্টিবল অ্যামাউন্ট 20 লাখ হতে হবে। আর যদি কেউ 25% ডিডাক্টিবল চায় তাহলে মিনিমাম ডিডাক্টিবল অ্যামাউন্ট 25 লাখ হতে হবে। এটার সুবিধা হচ্ছে প্রিমিয়াম কমে আসে, কিন্তু যদি ছোট ছোট ক্লেম হয় সেক্ষেত্রে বীমা গ্রহীতা কোনো দাবি করতে পারে না, বা মিনিমাম যেই ক্লেম আছে সেই টাকার নিচে কোনো ক্লেম দাবি করতে পারবে না। ইন্ডাস্ট্রিয়াল অল রিস্কের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে FEA ডিসকাউন্ট বা ফায়ার এক্সটিংগুইশার অ্যাপ্লায়েন্স ডিসকাউন্ট, যেটা ফায়ার সার্কুলার নাম্বার F 106/2008-এর মাধ্যমে আসছে। এখানে বলা হয়েছে যদি কারো ফায়ার অ্যাপ্লায়েন্স থাকে এবং উনি যদি ডিডাক্টিবল চায় বীমা গ্রহীতা, সেক্ষেত্রে IAR প্রিমিয়ারের 20%-কে ফায়ার প্রিমিয়াম ধরে তার উপর ডিডাক্টিবল কাউন্ট করতে হবে, বা ফায়ার এক্সটিংগুইশার অ্যামাউন্ট ডিসকাউন্ট অ্যাপ্লাই করতে হবে। এই টাকাটা প্রিমিয়াম থেকে বাদ যাবে। অনেক সময় ট্যারিফ রেটের উপর মেশিনারি ব্রেকডাউন রিস্ক নেওয়ার প্রয়োজন হয়ে পড়ে। সেক্ষেত্রে নন লাইফ সার্কুলার 88/2022 অনুসারে কেউ যদি এমবিডি ইনক্লুড করতে চায়, অবশ্যই IAR প্রিমিয়ারের 30% এমবিডি ইনক্লুড দিয়ে করা যাবে। এর অর্থ হচ্ছে IAR প্রিমিয়ামের সাথে প্রিমিয়ামে 30% যোগ করে তারপর মেশিনারি ব্রেকডাউন ইন্স্যুরেন্স কাভারেজ নেওয়া যাবে। উল্লেখ থাকে যে যদি ভলান্টারি ডিডাক্টিবল এবং মেশিনারি ব্রেকডাউন ডিডাক্টিবল নেওয়া হয় তাহলে অবশ্যই সেটাকে ভেটিং করিয়ে নিতে হবে। তবে ভেটিং এর ক্ষেত্রে IAR এর সাথে ইনক্লুডিং এমবিডি সহ
প্রিমিয়াম হার ধার্য থাকলে সেই রেট প্রযোজ্য হবে এই মর্মে অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়। ইন্ডাস্ট্রিয়াল অল রিস্ক প্রিমিয়াম রেটের ক্ষেত্রে দুটো বিষয় খুবই গুরুত্বপূর্ণ। সাম ইনসিওর যদি পিডিটি 50 crore থেকে আপ টু 400 crore হয় তাহলে সেটা বাংলাদেশের সার্কুলার ওয়াইজ ট্যারিফ রেটে ইন্স্যুরেন্স করতে হবে। আর যদি 400 কোটি টাকার উপর হয় সেক্ষেত্রে রিইন্স্যুরেন্সের থেকে প্রিমিয়াম রেট আনা যাবে। তবে শর্ত থাকে যে রিইন্স্যুরেন্স থেকে প্রিমিয়াম রেট আনতে হলে অবশ্যই কিছু ব্যাপার আমাদের খেয়াল করতে হবে। রিইন্স্যুরেন্স কোম্পানি রেটিং অ্যাজ অ্যাডভাইস বাই রেগুলেটরি অথরিটি। রেগুলেটরি অথরিটি বিভিন্ন সময় বিভিন্ন সীমা বেঁধে দেয়, রেটিং বেঁধে দেয়। অবশ্যই রিইন্স্যুরেন্স কোম্পানি রেটিং সেই অনুযায়ী থাকতে হবে। যখনই কোনো রেটিং আসবে তখনই এবং অ্যাপ্রুভাল হবে তখন সাইন স্লিপ, ফ্যাক্স স্লিপ এগুলোর প্রুফ হিসেবে থাকতে হবে। টোটাল রিইন্স্যুরেন্স প্লেসমেন্ট যেটা এটার পেপারস থাকতে হবে। এসবিসি যে পোর্শনটুকু আছে সেটার উপযুক্ত পেপারস থাকতে হবে। ওভারসিজ থেকে যে রিইন্স্যুরেন্স রেট আনা হয় সেটা অবশ্যই ইডরাতে বেটিং করাতে হবে এবং সেটা কনফার্মেশন অবশ্যই বীমা গ্রহীতা কালেক্ট করবেন। বীমা গ্রহীতা যদি আরও নিশ্চয়তা চান তাহলে রিইন্স্যুরেন্স কোম্পানিকে উপযুক্তভাবে পেমেন্ট করেছেন কিনা সেটাও খেয়াল রাখতে হবে। যখনই কোনো রেট ইডরা থেকে বেটিং করানো হয় তখন সেটা পরবর্তী সার্কুলারে দেওয়া হয়। বীমা গ্রহীতা চাইলে পরবর্তী সার্কুলার থেকেও সেটা কোট করে নিতে পারবেন। আমরা এখানে দুই ধরনের প্রিমিয়াম কোটেশনের নমুনা দিয়েছি। একটা হচ্ছে 50 crore টু 400 ট্যারিফ রেট, সেই রেট অনুযায়ী হবে। যদি কেউ এখানে এমবিডি যোগ করতে চায়, নিতে চায়, তাহলে 30% অফ দ্য প্রিমিয়াম রেট যোগ করতে হবে। আবার যদি কারো ফায়ার এক্সটিংগুইশার ডিসকাউন্ট থাকে সেটা এখান থেকে মাইনাস হবে। কেউ যদি ভলান্টারি অ্যাক্সেস নিতে চায় সেটাও মাইনাস হবে। আচ্ছা, এরপর যা থাকবে সেটা হচ্ছে নেট প্রিমিয়াম। নেট প্রিমিয়ামের সাথে আমাদের 15% বিমা ভ্যাট যোগ করতে হবে। অনেক কোম্পানি আছে যেটাতে গভর্নমেন্ট ভ্যাট উঠিয়ে দিয়েছে, ভ্যাট নেয় না। সেটা উপযুক্ত প্রমাণ সাপেক্ষে সেটা থেকে ভ্যাট নেওয়া যাবে না। উল্লেখযোগ্য যে ধরনের রেটিংই হোক এটা বিমা কোম্পানি অথরিটি ইডরা থেকে বেটিং করিয়ে নিতে হবে। সাম ইনস্যুর যদি 400 কোটি টাকা ক্রস করে তাহলে ওভারসিজ থেকে যে রেটটা আনা হয় সেই রেটটা ইউজ করা হয়। এটাতে সাধারণত নেট এবং 20% লোডিং থাকে। সেই প্রিমিয়াম ইউজ করতে হবে এবং সেই প্রিমিয়ামে অবশ্যই প্রফেশনাল লেখাটা থাকতে হবে। বাকিগুলো অ্যাজ ইট ইজ বেটিং করিয়ে নিতে হবে এবং উপযুক্ত ফ্যাক্স স্লিপ, সাইন স্লিপ, ইন্স্যুরেন্স মেকানিজম এগুলো সম্পর্কে অবশ্যই বীমা গ্রহীতাকে সচেতন থাকতে হবে। আপনাদের সবাইকে কানেক্টেড থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকেই শেষ করছি। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের প্রতি যত্ন নেবেন। আসসালামু আলাইকুম।